আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর বহু নির্বাচনী প্রশ্নের দ্বিতীয় পর্বে আমরা 21 নম্বর প্রশ্ন থেকে আজকে আলোচনা করব। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা 25%, বিক্রয় 12 লক্ষ টাকা হলে মুনাফার পরিমাণ কত টাকা? তাহলে প্রশ্নে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা। তাহলে আমরা মনে করে ধরে নিব বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা, মুনাফা এই বিক্রিত পণ্যের ব্যয়ের 25%, 100 টাকার 25% হচ্ছে 25 টাকা। আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি মুনাফাটা যোগ করি তাহলে বিক্রয় পাচ্ছি আমরা 125 টাকা। বিক্রয় হচ্ছে আমাদের 125 টাকা। ওকে, বিক্রয় যদি 125 টাকা হয় তখন মুনাফা হচ্ছে 25 টাকা। এই যে অংশটা বের করলাম এটা 1 টাকায় বের করা হয়েছে। 1 টাকা বের করলে ভাগ, বিক্রয় তার চেয়ে বেশি টাকা হলে গুণ। তাহলে 12 লক্ষ দিয়ে এখানে আমরা করব গুণ। ওকে, 1 টাকায় হলে ভাগ, তার চেয়ে বেশি টাকা হলে গুণ। তো এই 25 দিয়ে 125কে ভাগ করলে 5, 5 দিয়ে যদি 12 লক্ষকে গুণ করি হচ্ছে 2,40,000। উত্তর হচ্ছে ক। 22 নাম্বার, বকেয়া বেতন পরিশোধ করলে কি হ্রাস পায়? বকেয়া বেতন বিষয়টা কি বুঝতে হবে। যে কোনো ব্যয় বকেয়া এটা হচ্ছে দায়। ঠিক একই রকম বকেয়া বেতন এটা একটা দায়। বকেয়া বেতনের টাকা যদি পরিশোধ করে দেওয়া হয় তাহলে দায় পরিশোধ করা হয়, অর্থাৎ দায়ের পরিমাণ কমে যায়, অর্থাৎ উত্তর হচ্ছে দায় হ্রাস পাবে। উত্তর হচ্ছে গ। 23 নম্বর প্রশ্ন, নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয়? নতুন আয়কর সঞ্চিতি মূলত এটি আসে সমন্বয় থেকে। এই সমন্বিত নতুন আয়কর সঞ্চিতি আমরা বিশদ আয় বিবরণীতে বসাই এবং সেখানে আমরা কি করি, এটা বিয়োগ করি। এবং এটার কারণে, এই নতুন আয়কর সঞ্চিতির কারণে আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার একটা অংশ বৃদ্ধি পায়, আমাদের দায় বৃদ্ধি পায়, আর দায়টা আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই। তাহলে উত্তর হচ্ছে ঘ, আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। 24 নম্বর প্রশ্ন, কোন নীতি অনুযায়ী আয় বিবরণীর নিট আয় বকেয়া ভিত্তিতে নির্ণয় করা হয়? কোন নীতি অনুযায়ী আয় বিবরণীর নিট আয় বকেয়া ভিত্তিতে নির্ণয় করা হয়? উত্তর হচ্ছে গ্যাফ। গ্যাফের পূর্ণরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। যে নীতিমালার আলোকে আয় বিবরণীর নিট আয়কে বকেয়া ভিত্তিতে নির্ণয় করা হয়। 25 নম্বর প্রশ্ন, ইকুইটি কি? ইকুইটি অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব। ইকুইটি অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ এখানে কি কি জিনিসগুলো থাকবে? মূলধন থাকবে, সম্পদ থাকবে না, সম্পত্তির উপর মালিকের পূর্ণ অধিকার থাকবে এবং মূলধন, সঞ্চিতি ও লাভ, এটার মধ্যে সব কিছু আছে। মূলধনও আসে, সঞ্চিতির অংশও আছে এবং লাভের অংশ আছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ। 26 নম্বর প্রশ্ন, নিট লাভের ফলে কি হবে? নিট লাভের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে না, মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে না। উত্তর হচ্ছে 1, তাহলে ক। 27 নম্বর প্রশ্ন, সঞ্চিতি ও উদ্বৃত্তের উপাদান হচ্ছে কি কি? প্রদেয় আয়কর, আমরা জানি এটা একটা চলতি দায়। শেয়ার অধিহার, এটা সঞ্চিতির অংশ। সাধারণ সঞ্চিতি, এটা সঞ্চিতির অংশ। তাহলে উত্তর হচ্ছে 2, 3 পাওয়া যাচ্ছে গতে। 28 নম্বর প্রশ্ন, মজুদ অতিমূল্যায়ন বা অবমূল্যায়নের ফলে প্রভাবিত হবে। কি কি জিনিসগুলো প্রভাবিত হবে? মজুদ পণ্য মূল্যায়ন এবং অতিমূল্যায়ন এবং অবমূল্যায়ন। মজুদ পণ্য যদি অতিমূল্যায়ন হয় তাহলে কি হবে? মজুদ পণ্য যদি বেশি মূল্যায়িত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাবে, আর যেখানে ব্যয় হ্রাস পাবে সেখানে মুনাফা বৃদ্ধি পাবে। আর যদি অবমূল্যায়ন বা কম মূল্যায়ন হয় তাহলে আমাদের ব্যয় বৃদ্ধি পাবে এবং সেখানে আমাদের মুনাফা হ্রাস পাবে। তাহলে এখন আমাদের কি কি আইটেমগুলো এখানে প্রভাবিত হচ্ছে? আচ্ছা, প্রদেয় আয়কর, এটা চলতি দায়ের অংশ। এটা মজুদ পণ্যের সাথে কোনো সম্পর্কিত না, এটা বাদ। লভ্যাংশ,
লভ্যাংশ, সরি আমাদের ভুল হচ্ছে, প্রদেয় আয়কর এটা চলতি দায়ের অংশ। আমাদের যদি মুনাফা বৃদ্ধি পায় তাহলে আমাদের আয়করটাও বেড়ে যাবে, আয়করটাও বেড়ে যাবে। আমাদের যদি মুনাফাটা হ্রাস পায় আবার আয়করটাও হ্রাস পাবে। ওকে, লভ্যাংশের সাথে আমাদের মজুত পণ্যের মূল্যায়নের কোনো সম্পর্ক নাই। সাধারণ সঞ্চিতি মূলত মুনাফার সাথে সম্পর্ক, অর্থাৎ এই মুনাফা বৃদ্ধি এবং হ্রাস পালে আমাদের সাধারণ সঞ্চিতি তহবিলের এখানে বৃদ্ধি এবং হ্রাস হবে। সো এখানে উত্তর হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার। তাহলে 28 নাম্বার প্রশ্নে আমরা পাচ্ছি খ 1 এবং 3। 29 নাম্বার প্রশ্ন, পরিপূরক তহবিলে স্থানান্তর দেখানো হয়। পরিপূরক তহবিল, যে কোনো তহবিলে স্থানান্তর মূলত সংরক্ষিত আয়ে আমরা দেখাই, তাহলে সংরক্ষিত আয়ের আইটেম। এবং পরিপূরক তহবিল মূলত এটা সঞ্চিতি ও উদ্বৃত্তের একটা অংশ, মালিকানা সত্ত্বের অংশ। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এটা দেখাবো, বিশদ আয় বিবরণীতে পরিপূরক তহবিলে স্থানান্তর দেখানো হয় না। তাহলে উত্তর হচ্ছে 2, 3। 2, 3 পাওয়া যাচ্ছে গ নাম্বার প্রশ্নে। আমরা এখানে একটা নোট দিয়েছি, মালিকানা সত্ত্ব কীভাবে নির্ণয় করা হয়। শেয়ার মূলধন এবং সঞ্চিত উদ্বৃত্তের অংশগুলো যোগ করলে হয় মালিকানা সত্ত্ব। সঞ্চিত উদ্বৃত্তে কী কী বসে? সাধারণ সঞ্চিতি বসে, শেয়ার অধিহার, প্রতিপূরক তহবিল, বন্ড পরিশোধ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল এবং সংরক্ষিত আয়ের ক্রেডিট জের। এই আইটেমগুলো মূলত সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশ। 30 নাম্বার, সংরক্ষিত আয় বিবরণীতে বাদ দিতে হবে কি কি? সংরক্ষিত আয় বিবরণীতে বাদ যায় কি কি? এখানে আয়কর প্রদান সংরক্ষিত আয়ে বিয়োগের অংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটাও সংরক্ষিত আয়ের বিয়োগের অংশ, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন এটা চলতি দায়ের অংশ, এটা হচ্ছে চলতি দায়ের অংশ, নিদাবী লভ্যাংশের অবলোপন বা অদাবিকৃত লভ্যাংশের অবলোপন। তাহলে সংরক্ষিত আয়ে বাদ যাচ্ছে আয়কর এবং অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। উত্তর পাওয়া যাচ্ছে ক নাম্বারে। এরপর কোম্পানির চলতি দায় হলো কোনটি? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা সংরক্ষিত আয়ের অংশ, সংরক্ষিত আয়ের অংশ। প্রস্তাবিত লভ্যাংশ চলতি দায়, নিদাবী লভ্যাংশ চলতি দায়। তার উত্তর হচ্ছে 2, 3। 2, 3 আমরা পাচ্ছি কোথায়? 2, 3 পাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নে। এরপরে প্রশ্ন হচ্ছে অলিক সম্পদ হলো, অবলেখকের দস্তুরি একটা অলিক সম্পদ, প্রাথমিক খরচ একটা অলিক সম্পদ, সুনাম হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। সুনাম হচ্ছে কি? স্থায়ী সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ। সো অলিক সম্পদের মধ্যে আমরা অবলেখকের দস্তুরি এবং প্রাথমিক খরচ পাচ্ছি। উত্তর হচ্ছে ক। নিচের উদ্দীপকটি পড়ো, 33 এবং 34 নাম্বার প্রশ্নের উত্তর দাও। মেসার্স শাহিন ট্রেডার্সের প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে 50,000, অলিখিত কুরিনের পরিমাণ হচ্ছে 2,000। প্রাপ্য হিসাবের উপর আরও 4% কুরিন সঞ্চিতি বৃদ্ধি করতে হবে। নতুন কুরিন সঞ্চিতির পরিমাণ কত? নতুন কুরিন সঞ্চিতির পরিমাণ কত? তাহলে আমরা প্রাপ্য হিসাব পেলাম 50,000। এই প্রাপ্য হিসাব থেকে অলিখিত কুরিন আমরা বিয়োগ করব, যেটাকে আমরা নতুন কুরিন বলতে পারি। নতুন কুরিন এটা আমরা বাদ দিব। নতুন কুরিন হচ্ছে 2,000, এই 2,000 টাকা আমরা বিয়োগ করব। 2,000 টাকা বিয়োগ করলে পাচ্ছি আমরা 48,000। এই 48,000 টাকার উপরে 4% যদি আমরা সঞ্চিতি বের করি, সেটি হবে আমাদের নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি হচ্ছে আমাদের 48,000 টাকার 4% 1,920 টাকা। উত্তর হচ্ছে আমাদের খ। এর পরবর্তী প্রশ্ন, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি যদি 2,000 টাকা হয় তাহলে আর্থিক বিবরণীতে কি হবে? আমরা পেয়েছিলাম 1,920 টাকা বা 1,920 টাকা। এখানে এখন বলা হয়েছে কুরিন সঞ্চিতি যদি 2,000 টাকা হতো তাহলে আমাদের একটা ব্যয় বৃদ্ধি পেত, আমাদের একটা ব্যয় বৃদ্ধি পেত 80 টাকা। 1 নাম্বার পয়েন্ট। আমাদের সম্পদ হ্রাস পেত 80 টাকা, সম্পদ হ্রাস পেত আমাদের 80 টাকা। তাহলে এই দুইটা পয়েন্ট আছে কিনা? যেখানে ব্যয় বেড়ে যাবে সেখানে আমাদের মুনাফা হ্রাস পাবে। তাহলে আমরা দেখি নিট লাভ 920 টাকা বেশি হবে, এটা আমাদের প্রয়োজন নাই। নিট লাভ 80 টাকা হ্রাস পাবে, কারণ যেখানে ব্যয় বৃদ্ধি পাবে 80 টাকা সেখানে আমাদের 80 টাকা নিট লাভ হ্রাস পাবে এবং সম্পদ হ্রাস পাবে, প্রাপ্য হিসাব হ্রাস পাবে 80 টাকা। তাহলে প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত 80 টাকা হ্রাস পাবে। তাহলে উত্তর হচ্ছে 2, 3। 2, 3 গ। সর্বশেষ প্রশ্ন 35 এবং 36। জনাব মানিক প্রাণ কোম্পানি লিমিটেডের একজন হিসাব রক্ষক। উক্ত প্রতিষ্ঠানে কিছু তথ্য নিম্নে দেওয়া হয়েছে। প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, পণ্য ক্রয় 32,500 টাকা, সমাপনী মজুদ পণ্য 9,500 টাকা, মোট লাভ ব্যয়ের উপর 20%।
মোট লাভ ব্যয়ের উপর 20%, বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য প্রারম্ভিক মজুদের সাথে আমরা কয়টা যোগ করব? সমাপনী মজুদ বিয়োগ করব। 30,000 যোগ 32,500 যোগ করলে 42,500, তার থেকে 9,500 বিয়োগ করলে হচ্ছে 33,000। 33,000 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। উত্তর হচ্ছে গ। 36 নম্বর প্রশ্ন, জনাব মানিক বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% হারে লাভ 25% হারে মোট মুনাফায় পণ্য বিক্রি করলে উক্ত প্রতিষ্ঠানে কি কি ঘটবে? যদি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করে, তাহলে আগে লাভ ছিল আমাদের 20%। আগের প্রশ্নে আমাদের লাভ ছিল 20%, এখন লাভের পরিমাণ হয়েছে 25%। তাহলে আমাদের মুনাফা বৃদ্ধি পাবে। 1 নাম্বার, আমাদের মুনাফা বৃদ্ধি পাবে। যেখানে আমাদের মুনাফা বৃদ্ধি পাবে সেখানে আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্বটাও বৃদ্ধি পাবে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3, 1, 3 পাওয়া যাচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নে। ওকে, আমরা জানি মুনাফা বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব ওইও বৃদ্ধি পায়। মুনাফা বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পায়। সো উত্তর হচ্ছে 1, 3 খ নাম্বার প্রশ্নের উত্তর। আজকে আমরা 21 থেকে 36 নাম্বার প্রশ্ন আলোচনা করেছিলাম। আর এর আগের আমরা একটা ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত আলোচনা করেছি। ঠিক আছে, আরেকটা ক্লাস আমরা আর্থিক বিবরণীর উপর দিব। আশা করি এই 3টা ক্লাস করলে আমাদের আর্থিক বিবরণীর বহু নির্বাচনী প্রশ্নের যে সমস্যা ছিল এই সমস্যাগুলো আশা করি তোমাদের শেষ হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।